শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে অস্ত গেল। হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী। ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা। চক্ষের নিমেষে গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। কবিগুরুর নৈবেদ্য কাব্যগ্রন্থে যখন এই চিত্ত যেথা ভয়শূন্য কবিতাটি প্রকাশিত হয়েছিল তখন সালটা ছিল 1901। তারপর পেরিয়ে গেছে 1 শতকেরও বেশি সময়। অথচ বর্তমান যুগে দাঁড়িয়েও এই কবিতাটি কতটা প্রাসঙ্গিক, তাই না? সাম্প্রতিককালে কখনো ইরাক, কখনো ইউক্রেন, কখনো আবার প্যালেস্টাইন, প্রতি মুহূর্তেই আমাদের মনে করিয়ে দেয় যে সেই দয়াহীন সভ্যতা নাগিনীর হাত থেকে আজও আমরা মুক্তি পাইনি। যে নাগিনীর পোশাকি নাম সাম্রাজ্যবাদ। আমরা সবাই জানি এক রাষ্ট্র কর্তৃক অন্য কোনো রাষ্ট্র বা জনবসতিকে গ্রাস করার নামই হলো সাম্রাজ্যবাদ। কিন্তু সাম্রাজ্যবাদের এই ইতিহাস একমাত্রিক নয়। স্থান এবং কালভেদে সাম্রাজ্যবাদী শক্তিগুলি বদলেছে নিজেদের কৌশল ও হাতিয়ার। সাম্রাজ্যবাদের ইংরেজি প্রতিশব্দ ইম্পেরিয়ালিজম উদ্ভূত হয়েছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে, যার অর্থ সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা। সাম্রাজ্যবাদ শব্দটি হাল আমলের হলেও এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের সূচনা কিন্তু সেই সুদূর অতীতকাল থেকে। এই ইতিহাস বইয়ের দিকে নজর দিলে সে কথা বোঝা যায়। রামায়ণ বা মহাভারতের মতো সুপ্রাচীন সাহিত্যগুলিতেও বর্ণিত রয়েছে সাম্রাজ্য বিজয়ের ইতিহাস। অন্যদিকে ইউরোপের ক্ষেত্রে দেখি সাম্রাজ্যবাদ বলতে একসময় বিজিত দেশে ভৌমিক অধিকার প্রতিষ্ঠা করাকেই বোঝাতো। কিন্তু শিল্প বিপ্লবের পর সাম্রাজ্যবাদের অর্থ হলো ভৌমিক অধিকারের পাশাপাশি জনশক্তি, সংস্কৃতি সহ সমস্ত কিছুকে গ্রাস করে তাকে সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করা। সাম্রাজ্যবাদের সংজ্ঞা নিয়ে গোটা পৃথিবী জুড়েই বহু বিতর্ক বিদ্যমান। চলো এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ অভিমতের দিকে এবার নজর দেওয়া যাক। ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে
রুশ বিপ্লবের রূপকার V.I. লেনিন দেখিয়েছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়। অনেকটা একই সুরে অর্থনীতিবিদ J.A. হবসন তাঁর ইম্পেরিয়ালিজম আ স্টাডি শীর্ষক গ্রন্থে বলেছেন, সাম্রাজ্যবাদের মূল উৎস হল অর্থনৈতিক স্বার্থের কার্যকারিতা। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হান্স জে মর্গেনথাউ মনে করেছেন, এক রাষ্ট্র কর্তৃক নিজের সীমানার বাইরে অন্য রাষ্ট্রের উপর নিজের ক্ষমতার প্রসারই হলো সাম্রাজ্যবাদ। আবার জার্মান অর্থনীতিবিদ মরিৎজ জুলিয়াস বনের মতে, যে ব্যবস্থার প্রধান লক্ষ্য হলো সাম্রাজ্য গঠন, সংরক্ষণ এবং সেই সাম্রাজ্যকে সংগঠিত করে তোলা, তাই হলো সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদের ইতিহাসকে আমরা মুখ্যত দুভাগে ভাগ করতে পারি: প্রথাগত সাম্রাজ্যবাদ বা ফর্মাল ইম্পেরিয়ালিজম এবং অপ্রথাগত সাম্রাজ্যবাদ বা ইনফর্মাল ইম্পেরিয়ালিজম। যখন কোনো ব্যক্তি বিশেষের একক প্রচেষ্টা বা অনেক মানুষের মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এক বিস্তীর্ণ অঞ্চল কোনো নির্দিষ্ট শাসনের আওতায় আসে, তখন তাকে প্রথাগত সাম্রাজ্যবাদ বা ফর্মাল ইম্পেরিয়ালিজম বলে। সাম্রাজ্যবাদের এই চেনা ছক মেনেই ভারতের বুকে একে একে আধিপত্যের থাবা বসিয়েছে মৌর্য, গুপ্ত, তুর্ক আফগান এবং মুঘলদের মতো রাজশক্তিরা। অন্যদিকে দেশ জয় করে প্রত্যক্ষভাবে শাসন করার বদলে বাণিজ্যের মাধ্যমে ক্রমে একটি দেশের রাজনৈতিক নিয়ন্ত্রক হয়ে ওঠার বিষয়কে আমরা অপ্রথাগত সাম্রাজ্যবাদ বলতে পারি। অপ্রথাগত সাম্রাজ্যবাদের ক্ষেত্রে চীন দেশের একটি দৃষ্টান্ত দেখে নেওয়া যাক। চীনে ইউরোপীয়, আমেরিকান ও জাপানি বণিকেরা শুরুতে বাণিজ্য, বিশেষত আফিমের ব্যবসাকে কাজে লাগিয়ে প্রবেশ করে। তারপর যুদ্ধে চীনকে হারিয়ে বিভিন্ন সন্ধির মাধ্যমে প্রতিটি বিজয়ী বণিক গোষ্ঠী চীনের এক একটি এলাকা জুড়ে নিজের নিজের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করে। প্রথাগত এবং অপ্রথাগত সাম্রাজ্যবাদ ছাড়াও সাম্রাজ্যবাদের আরও তিনটি দিক হল অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, সামরিক সাম্রাজ্যবাদ এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। প্রথমেই আসি অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বা ইকোনমিক ইম্পেরিয়ালিজমের কথায়। শিল্প বিপ্লবের হাত ধরেই বিকশিত হলো ধনতন্ত্র। আরো বেশি বেশি মুনাফা ঘরে তোলার জন্য
ধনতন্ত্রের প্রয়োজন ছিল কাঁচামাল, খোলা বাজার এবং সুলভ শ্রমশক্তি। মূলত এই চাহিদাগুলিকেই পাখির চোখ করে বিকশিত হয়েছিল অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। অর্থনৈতিক সাম্রাজ্যবাদের অত্যন্ত উল্লেখযোগ্য একটি দৃষ্টান্ত হল ভারতবর্ষে ব্রিটিশ শাসন। ভারতে ব্রিটিশেরা প্রবেশ করেছিল বণিকের মানদণ্ড হাতে, কিন্তু অচিরেই সেই মানদণ্ড বদলে গিয়েছিল শাসকের রাজদণ্ডে, যে রাজদণ্ড হাতে তারা ভারতবাসীকে শাসন করেছিল প্রায় 200টি বছর। এবার আসি সামরিক সাম্রাজ্যবাদ বা মিলিটারি ইম্পেরিয়ালিজমের কথায়। সাম্রাজ্যবাদী শক্তিগুলির লক্ষ্য ছিল উপনিবেশের বাসিন্দাদের উপযুক্ত সামরিক প্রশিক্ষণ দিয়ে নিজেদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করে তোলা। এই কাজে তারা যে যথেষ্ট সাফল্য পেয়েছিল তা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ থেকেই স্পষ্টভাবে উপলব্ধ হয়, যেখানে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মতো উপনিবেশগুলি থেকে ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ নিয়ে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে সামিল হয়েছিল বা সামিল হতে বাধ্য হয়েছিল। সাম্রাজ্যবাদের তৃতীয় উল্লেখযোগ্য রূপটি হল সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বা কালচারাল ইম্পেরিয়ালিজম। 1899 সাল প্রকাশিত হল রুডিয়ার্ড কিপলিং এর বিখ্যাত হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটি। কবিতাটিতে কিপলিং দেখালেন সারা পৃথিবী জুড়ে এই যে সাম্রাজ্যবাদী হানাহানি, তার পেছনে আদতেই রয়েছে সাদা চামড়ার মানুষদের এক মহান উদ্দেশ্য। তা হলো আফ্রো এশীয় দেশগুলির অনুন্নত পশ্চাৎপদ মানুষদের পাশ্চাত্য শিক্ষার আলোকে প্রকৃত সভ্য করে তোলা। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের সবচেয়ে কুৎসিত বহিঃপ্রকাশ চোখে পড়ে আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে। আফ্রিকানদের প্রতি ইউরোপীয় দেশগুলির বর্ণবাদী ঘৃণা এতটাই তীব্র ছিল যে 1910 সালে দক্ষিণ আফ্রিকা স্বাধীন হওয়ার পরেও বহু বছর বহিরাগত শ্বেতাঙ্গরা ভূমিপুত্র আফ্রিকানদের উপর অমানবিক অত্যাচার চালিয়েছিল। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। সাম্রাজ্যবাদী আগ্রাসন যদি সত্যি হয়ে থাকে, তাহলে শেষ সত্যি অবশ্যই সাম্রাজ্যবাদের পরাজয়। ভিয়েতনাম হোক কিংবা ভারতবর্ষ, সাধারণ মানুষের প্রতিরোধের কাছে হারতেই হয়েছে সাম্রাজ্যবাদী শাসককে। এই ইতিহাসই আমাদের স্বপ্ন দেখায় এক শান্তিময় আগামীর। আমরা স্বপ্ন দেখি এমন এক পৃথিবীর যেখানে এক শ্রেণীর মানুষের আগ্রাসী লোভের কারণে দেশে দেশে গড়ে উঠবে না বৈষম্য আর ভেদাভেদের প্রাচীর। সাম্রাজ্যবাদ শুধুই আলোচিত হবে এমনই কোনো ইতিহাসের ক্লাসে।